রায়দিঘিতে যখন বাস থেকে নামলাম তখন ঘড়িতে রাত 10টা। চারিদিকে শুনশান, খাঁ খাঁ করছে, অন্ধকার। যাব শশাঙ্ক চৌধুরীর রাজবাড়িতে। এদিকে চারিদিকে শুধু হাওয়া বইছে, গরমকাল, মাঝে মাঝে বিদ্যুৎও চমকাচ্ছে। এই রে, ঝড় বৃষ্টি হবে নাকি বুঝতে পারছি না। দূরে কোথাও তাল গাছ হাওয়ায় দুলছে, আকাশে মেঘ ভর্তি অন্ধকার করে এসছে, মনে হয় বৃষ্টি নামবে। এসব ভাবতে ভাবতে আমি কাঁধে একটা ব্যাগ নিয়ে হাঁটতে লাগলাম। আসলে আমার রায়দিঘি শশাঙ্ক চৌধুরীর সঙ্গে দেখা করা খুব দরকার। আসলে উনি বলেছিলেন ওনার অনেক জমি জমা আছে যেটা উনি বিক্রি করতে চান, তাই এজেন্ট মারফত উনি সেইগুলো বিক্রি করবেন। আমি কলকাতাতে থাকি, আমার এটাই কারবার, এই করেই আমার সংসার চলে। বাড়িতে সংসার বলতে আমার মা, আমার স্ত্রী আর 2 সন্তান। বাবা গত 3 বছর আগে মারা গেছেন। বাবা প্রাইভেট ফার্মে একটা বেসরকারি সংস্থায় কাজ করতেন, সেরকম সঞ্চয় করে যেতে পারে। বাবা মারা যাওয়ার পর সংসারের দায়িত্ব প্রায় আমার ঘাড়ে এসেই পড়ে। আসলে বাবা থাকতে আমাকে এত কিছু করতে হয়নি। বাবা যা উপার্জন করতেন সেটা পুরো সংসারেই খরচা করে দিতেন, তাই ওনার কিছু জমতো না। এদিকে আমি সবে কয়েক বছর হলো এই এজেন্টের কাজ করছি, কিছু সঞ্চয়ও করেছি। এখন দেখা যাক, যদি এই জমি বাড়ির ডালাইটা করতে পারি তাহলে কিছু টাকা পাবো। সেরকমই কথা হয়েছিল শশাঙ্ক চৌধুরীর সাথে। হাঁটছি তো হাঁটছি, কাউকে চোখে পড়ে না। দূরে একটা রিক্সা দাঁড়িয়ে আছে। চাই ওকে গিয়ে বলি, যদি যেতে রাজি হয়। রিক্সাওয়ালার সামনে গিয়ে বললাম, ও ভাই, শশাঙ্ক চৌধুরী বাড়ি যাবেন? রিক্সাওয়ালা আমার দিকে তাকিয়ে বলল, কোত্থেকে আসছেন? আমি বললাম, কলকাতা থেকে। উঠে পড়ুন, যাব বলে ও আমায় রিক্সায় চাপালো। রিক্সা চলতে লাগলো। চলতে চলতে ওর সঙ্গে কথা হলো। রিক্সাওয়ালাকে বললাম, তা কি নাম তোমার? আমার নাম কিঙ্কর। কিঙ্কর? বাহ, ভালো নাম তো। তা তোমার বাড়িতে কে কে আছে? কেউ নেই। কেউ নেই? অদ্ভুত। কেন, তুমি কি একা থাকো নাকি? হ্যাঁ, আমি একাই থাকি। তা বাবু, আপনি শশাঙ্ক চৌধুরীর রাজবাড়িতে যাবেন? হ্যাঁ, ওনার সঙ্গে একটু দরকার ছিল। শশাঙ্ক চৌধুরীকে আপনি চেনেন? না, চিনি না। ওনার সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। আসলে ওনার অনেক জমি জমা আছে, সেটা উনি বিক্রি করতে চাইছেন, তাই উনি আমাকে বলেছিলেন। আচ্ছা, বুঝেছি। কিন্তু বাবু, শশাঙ্ক চৌধুরী লোকটা বিশেষ ভালো নয়। এ কথা বলছেন কেন? যান, গেলেই টের পাবেন। তারপর রিক্সাটা একটা শুনশান জায়গাতে নামলো। চারিদিকে অন্ধকার, হাওয়া বইছে, ধোঁয়া। কিছুক্ষণ বাদে ধোঁয়া স্পষ্ট হলো। দেখলাম একটা রাজবাড়ি, ভুতুড়ে রাজবাড়ি। দেখে আমার কিরম একটা অদ্ভুত অনুভূতি হলো। এটা কোথায় নিয়ে এলে? এটাই তো শশাঙ্ক চৌধুরীর রাজবাড়ি। এটা? আমি না ভয়ে একটু থতমত খেয়ে গেলাম। যে আমায় ফোন করেছিল সে এরকম জায়গায় থাকে? দেখে তো মনে হচ্ছে 100 বছরেও কেউ এখানে আসেনি। এই ভুতুড়ে জায়গায় মানুষ থাকতে পারে নাকি? একটু ভয় হলো। আমি
রিক্সা থেকে নামলাম। নেমে বললাম, দাঁড়াও, তোমার টাকাটা আমি বার করে দিচ্ছি। পিছনে ঘুরে দেখি, দেখি রিক্সাওয়ালা নেই, অদৃশ্য। আমি আরো ভয় পেলাম। কোথায় এলাম আমি? ফিরে যাব? না 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 না, ফিরে গেলে চলবে না। বাড়িতে অতগুলো লোক। না, আমাকে যেতেই হবে বলে মনের সাহস নিয়ে, জোর নিয়ে এগিয়ে চললাম। রাস্তা দিয়ে যখন যাচ্ছি, দেখলাম বাড়িটা যেন একটা ভয়ঙ্কর অগ্নিশিখার মতো আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি ভয়ে ভয়ে বাড়ির সামনে এসে দাঁড়ালাম। দাঁড়ানোর পর দেখলাম একটা বড় দরজা। দরজাটা ঠেলতে ভেতর থেকে অনেকগুলো বাদুড় উড়ে গেল। আরেকটু হলেও আমার মাথার ওপর দিয়ে তাদের ডানা লেগে যেত। আমি ওখানে চেঁচিয়ে বললাম, কেউ আছেন? কেউ আছেন কি? ভেতর থেকে একটা আওয়াজ এলো, আমি অনন্ত, অনন্ত বসু। অনন্ত বসু? কাকে চাই? শশাঙ্ক বাবু আছেন? হ্যাঁ, আমি শশাঙ্ক চৌধুরী, আসুন ভেতরে। ভদ্রলোককে মনে হলো খুব বয়স্ক। ভেতরে গিয়ে দেখলাম ঘরটা অন্ধকার। কিছুক্ষণ বাদে, আপনি বসুন। কিন্তু ঘরটা তো অন্ধকার। দাঁড়ান, আমি মোমবাতি নিয়ে আসছি বলে ভদ্রলোক ভেতরে গেলেন। তারপর মোমবাতি নিয়ে এলেন। মোমবাতিতে দেখলাম একজন বৃদ্ধ, শীর্ণকায় চেহারা, মাথায় সাদা চুল, চোখ দুটো কোটরে ঢুকে গেছে, গায়ের চামড়াও কুঁচকে গেছে, গায়ে একটা চাদর আর পরনে ধুতি। উনি বললেন, সামনে একটা চেয়ার আছে, ওখানে বসে পড়ুন। আমি চেয়ারে বসলাম। উনিও সামনে একটা চেয়ার ছিল, সেখানে বসলেন। আপনি শশাঙ্ক চৌধুরী? হ্যাঁ, আমি শশাঙ্ক চৌধুরী। আপনি বলেছিলেন যে আপনার অনেক জমি জমা আছে, আপনি বিক্রি করতে চান? হ্যাঁ, আমি বিক্রি করতে চাই। আসলে আমি অনেক বয়স্ক হয়ে গেছি, তাই শরীরও ভালো মতো ঠাউর করতে পারি না। আমি এই সব সম্পত্তি বেচে দিতে চাই, তাই আমার এক এজেন্টের দরকার, তাই আমি আপনাকে ফোন করেছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো নিয়ে আসুন কাগজপত্র। এত তাড়া কিসের? আপনি এক কাজ করুন, আজকে খেয়ে দিয়ে বিশ্রাম নিন, কাল কথা হবে। আমি বললাম, ঠিক আছে, তাই হবে, আসুন আমার সঙ্গে বলে উনি একটা ঘরে আমাকে নিয়ে গেলেন। ঘরটা বেশ ছোট, কিন্তু একজনের পক্ষে থাকার জন্য যথেষ্ট। উনি বললেন, আপনি বিশ্রাম নিন, কাল কথা হবে। আমি বললাম, ঠিক আছে বলে আমি রাত্রিবেলা শুয়ে পড়লাম। রাত্রিবেলা হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। ঘরের মধ্যে কেমন একটা বাবা, কেমন একটা বাজে গন্ধ বেরোচ্ছে। তোর ঘরে শোয়া যাচ্ছে না। আমি বাইরে বেরিয়ে এলাম। তারপর দেখলাম একটা সাদা শাড়ি পরা মহিলা আস্তে আস্তে আমার ঘরের সামনে দিয়ে চলে যাচ্ছে। আমি দেখে বেশ অবাক হলাম, কে এই মহিলা, এত রাতে এখানে কি করছে? আমি ওর পেছু নিলাম।
তারপর দেখলাম ঘরের সামনে একটা সিঁড়ি ছিল, সিঁড়ি দিয়ে সে উপরে উঠে যাচ্ছে। সিঁড়ি দিয়ে আমিও ওর পিছু নিয়ে উপরে উঠতে লাগলাম। মাঝে মাঝে সে খিলখিল করে হাসছে। আমার কেমন একটা সন্দেহ হলো। তারপর ছাদে গিয়ে দেখলাম সেই মহিলাটি আস্তে আস্তে ছাদের কার্নিস ধরে হাঁটছে। আমার দেখে বেশ ভয় লাগলো। আমি বললাম, কি করছেন? আপনি পড়ে যাবেন, আপনি পড়ে যাবেন বলতেই দেখলাম সে অদৃশ্য হয়ে গেল। তারপর একটা বাদুড় উঠতে উঠতে ঠিক আকাশে দেখলাম বড় একটা জ্যোৎস্নার চাঁদ রয়েছে, সেখানের দিকে অগ্রসর হলো। তার সঙ্গে সঙ্গে অনেকগুলো বাদুড় আর পিছু পিছু উড়ে চলে যেতে লাগলো। এই জায়গাটা তো বেশ অদ্ভুত। আকাশে মেঘ ভর্তি, মাঝখানে চাঁদের যোচনা যেন একটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। চাঁদকে এত কাছ থেকে দেখেছি, কিন্তু এত ভয়ঙ্কর কখনো দেখিনি। চাঁদের রং যেন লাল টকটক করছে। এরকম চাঁদ তো আমি কোনোদিন দেখিনি। আমার বাড়িতে ছাদ আছে ঠিকই, কিন্তু চাঁদকে এত ভয়ঙ্করভাবে এর আগে কোনো দিন অনুভব করিনি। এই বাড়িটা কি মানুষের বাড়ি নাকি কোনো প্রেতাত্মা, ঠিক বুঝতে পারলাম না। তারপর আমি সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলাম। নেমে যেতে দেখলাম ওই বুড়ো ভদ্রলোক শশাঙ্ক চৌধুরী, উনি হঠাৎ আস্তে আস্তে হাঁটছেন। উনি আমায় দেখতে পাননি। ওনার পিছু নিলাম। কোথায় যাচ্ছেন ভদ্রলোক? গিয়ে নিচে নামলাম ওনার পিছু পিছু সিঁড়ি দিয়ে। তারপর দেখলাম বাড়ির পিছন দিকে একটা কবরখানা। সেখানে দেখলাম অনেকগুলো কবর। ভদ্রলোক আস্তে আস্তে কবরের দিকে অগ্রসর হয়ে দেখলাম হঠাৎ ওই ভদ্রলোক একটা কবরের ভেতরে প্রবেশ করে গেল। তারপর সে কবরটা নিজের থেকেই খুলে গেল। তার ভেতরে ভদ্রলোক প্রবেশ করলো। তারপর কবরটা আপনা আপনি বন্ধ হয়ে গেল। এ কি? এ কোথায় এসে পড়েছি? এ তো প্রেত লোক। না 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 না, আমাকে এক্ষুনি এখান থেকে ছুটে পালাতে হবে। আর বেশি দেরি করলে চলবে না। আমি সঙ্গে সঙ্গে পিঠে ব্যাগ নিয়ে ওই ঘর থেকে ছুটে পালালাম। ছুটতে 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 হঠাৎ সেই রাস্তায় এসে দাঁড়ালাম যে রাস্তায় বাস আমাকে নামিয়ে দিয়েছিল। হঠাৎ দেখলাম একটা সাইকেল রিক্সা ওখানে দাঁড়িয়ে আছে। সেখানে রয়েছে একটা লোক। লোককে বললাম, ও ভাই, আমাকে একটু ওই বাস রাস্তায় পৌঁছে দেবে? বাস রাস্তায়? এইটাই তো বাস রাস্তা, আপনি যাবেন কোথায়? আসলে আমি কলকাতায় যাব। কলকাতায় যাবেন? তো কোত্থেকে আসছেন বাবু? আমি আমি আসছি ওই রাজবাড়ি থেকে। রাজবাড়ি? ওরে বাবা, ও তো ভূতের বাড়ি। ওখানে আপনি গিয়েছিলেন? হ্যাঁ, শশাঙ্ক চৌধুরী আমাকে ডেকে পাঠিয়েছিল। ও ফরে সর্বনাশ! শশাঙ্ক চৌধুরী ও তো কবে মরে ভূত হয়ে গেছে গো। ওটা এখন ভূতের বাড়ি, ওখানে কেউ যায় না। আপনি এখন তো এত রাতে বাস পাবেননি বাবু, বাস আসবে কাল সকালবেলা। এখন তাহলে আমি কি করব? এক কাজ করেন, আমার বাড়ি চলেন। তোমার বাড়ি? তুমি কোথায় থাকো? আমি থাকি ওই পশ্চিম পাড়াতে। আসেন আসেন, আমার বাড়িতে বিশেষ অসুবিধা হবে না, আসেন আসেন বলে আমি রিক্সায় উঠে পড়লাম। তারপর রিক্সাওয়ালার কাছ থেকে আমি সব খবরাখবর জানলাম। রিক্সাওয়ালা আমায় বলল, আসলে জানেন তো, ওই বাড়িটা না ভূতের বাড়ি। শশাঙ্ক চৌধুরী মারা গেছে আজ প্রায় 30 বছর হতে চললো। শশাঙ্ক চৌধুরী না চরিত্র ভালো ছিল না, নানা রকম মেয়ে মানুষ নিয়ে ওনার কারবার ছিল। তারপর শুনলাম ওনার ওই রোগ হয়েছে, রোগেতে উনি মারা গেছেন।
রোগ? যৌন রোগ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ইংরেজিতে কি বলে, এইডস। হ্যাঁ হ্যাঁ, ওই রোগেই উনি মারা গেছেন। তারপর থেকে না বাবু, ওই বাড়িতে কেউ যায় না, ভয়ে লোকে আঁতকে ওঠে। আপনি ছিলেন কি করে? বুঝতে পারিনি, ওটা ভুতুরে বাড়ি। তবে তুমি যদি না থাকতে, তাহলে তো আজকে আমি মারাই পড়তাম। আর কি যে বলেন, এই পাঁচু হালদার থাকতে আপনার কোনো ক্ষতি হবে নি, এইটা আমি বলে দিলাম। ধন্যবাদ পাঁচু। তারপর আর কি, পরের দিন বাস আসলো, বাসে আমি উঠে পড়লাম। যাওয়ার সময় পাঁচুকে 100 টাকা দিতে চাইলাম, পাঁচু কিছুতেই নেবে না। পাঁচু বলল, আরে বাবু, মানুষ হয় যদি মানুষের পাশে না দাঁড়ায় তাহলে কিসের মানুষ? আপনি যান, তবে ভুলেও আর এই তল্লাটে আসবেন না, ঠিক আছে? আমি বললাম আসবো, কিন্তু গেলে তোমার বাড়িতে যাব, রাজবাড়িতে না।